চীন সফর বিপদে ফেলে দিয়েছে তারেক রহমানকে। এই করিডোরের কারণে যুক্তরাষ্ট্র প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হয়েছে এবং সেখান থেকে মেসেজ দিয়ে দিয়েছে তারেক রহমানকে পদত্যাগ করতে বলো। তো যে কোনো সময় যুক্তরাষ্ট্র মুখ ঘুরিয়ে নিলে এই সরকার পড়ে যাবে। এবছরের মধ্যেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি দেশে ফিরে আসেন তখন ঠিক কি ঘটবে? তিনি কিন্তু ঘোষণা দিয়ে ফেলেছেন এবছরেই বাংলাদেশে ফিরবেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যদি ফিরে আসে তবে দেশের রাজনৈতিক সমীকরণ কেমন হবে? বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও স্পষ্ট করেছেন যে তিনি দেশে ফিরছেন এবং এবছরই তিনি ফিরবেন। কেন তারা শেখ হাসিনার ফেরার ঘোষণায় এতটা ভীত? একেবারে মৌচাকে ঢিল মেরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতির তদন্তের তিনি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। একেবারে সরকার প্রধানের কাছে মন্ত্রী সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকার আমলে সংগঠিত নানা ধরনের দুর্নীতির তদন্তের আহ্বান জানিয়েছেন। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকেই বাংলাদেশের রীতিমতো সেই আলোচনাটাই প্রত্যেকটা বিশ্লেষকের মুখে মুখে। কিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন? অনেকেই বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটা শুধু রাজনৈতিক স্ট্যান্ড মাত্র, তিনি আসলে বাংলাদেশে আসবেন না, শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখতেই তার এই ঘোষণা। দর্শক, বিশ্লেষকদের এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? অর্থাৎ আপনিও কি মনে করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন না, শুধু কথার জন্যই ঘোষণা দিয়েছেন? দর্শক, এ বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, আওয়ামী লীগের বেশ কিছু বিশ্লেষক এই নিয়ে মন্তব্য করেছেন বা এই নিয়ে বিশ্লেষণ করেছেন। দর্শক, সেই ভিডিওগুলোও একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। চীন সফর বিপদে ফেলে দিয়েছে তারেক রহমানকে। আপনারা জানেন যে চীন থেকে ফিরে এসে সরকারের প্রতিনিধিরা এবং চীনে যাওয়ার আগে সরকারের প্রতিনিধিরা যেভাবে পত্রপত্রিকা মিডিয়াতে ছয়লাভ করে দিচ্ছিলেন যে চীন জয় করে আসছে তারেক রহমান, হাজার হাজার কোটি ডলার সেখান থেকে ঋণ পাচ্ছে, প্রচুর ইনভেস্টমেন্ট আসবে এবং ভারতকে আর আমেরিকাকে সাইজ করার জন্য চীনই যথেষ্ট, এইরকম একটা ভাবসাব তাদের মধ্যে ছিল। 1 নম্বর শত্রু ভারত, 2 নম্বর শত্রু আমেরিকা, এই শুরু করে দিয়েছিল ফেসবুক ছয়লাভ। কিন্তু প্রথমে সে সরকার তো প্রথম বললো একরকম, এরপরে প্রেস কনফারেন্স করে বললো আর একরকম, সাংবাদিকদের প্রশ্নের মুখে আটকে গেল। এরপর আসছে আসল খবর। পেন্টাগন বা ওয়াশিংটন প্রচণ্ডভাবে ক্ষুব্ধ চীনের সাথে হওয়া বিভিন্ন সমঝোতা চুক্তি, বিশেষ করে করিডোর। এই করিডোরের কারণে যুক্তরাষ্ট্র প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হয়েছে এই চুক্তির কারণে এবং সেখান থেকে মেসেজ দিয়ে দিয়েছে তারেক রহমানকে পদত্যাগ করতে বলো। সরকার অবস্থা সেই দিকে যাচ্ছে দেখেই তাড়াতাড়ি খলিলুর রহমান, যিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি হঠাৎ করে এক বিবৃতি দিলেন যে না, চীনের সাথে করিডোর এখনো চূড়ান্ত হয়নি, আলোচনার লেভেলে আছে। অথচ 2 দিন আগে প্রেস কনফারেন্স করে তিনি, অথবা তার একদিন আগে চীনে বসে প্রেস কনফারেন্স করে কে কি বলেছিলেন, সেই মাহাদি বলুন আর যাদের কথাই বলুন, যারা প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা, তারা মিডিয়ার সামনে কি কি বলেছেন তার সাক্ষী আপনারা সবাই, সবার কাছে পত্রিকা কাটিং আছে। সরকার ধরা খেয়ে গেছে। তুরাগ নদীতে আমাদের ছাত্রলীগের এতগুলো নেতাকর্মীকে পিটিয়ে ভাসিয়ে দিল, হত্যা করে ভাসিয়ে দিল, তার বিচার নেই। সারা দেশে হামে শত শত শিশু মারা গেল, তার কোনো বিচার নেই। সারা দেশে মব চলছে, খুন চলছে, রাহাজানি চলছে, কি না অপরাধ চলছে, তার কোনো বিচার নেই। তারেক রহমান ফুরফুরে মেজাজে আছেন। এতদিন পরে তিনি একটি ভালো কাজ করেছেন, সেটা হল নরসিংদীতে একটি কুকুরকে গলায় ইট বেঁধে নদীতে ছুঁড়ে মেরেছিল একটা ছেলে। তাকে প্রধানমন্ত্রী ওই দৃশ্যটা দেখার পর, ফেসবুকে এটা দেখার পর গ্রেফতারের নির্দেশ দিয়েছে এবং সেই ছেলেটাকে গ্রেফতার করা হয়েছে। তো তারেক রহমানকে ধন্যবাদ জানাই, প্রধানমন্ত্রী তারেক রহমানকে, যে মানবিক একটি ভালো সিদ্ধান্ত জানিয়েছেন। কিন্তু কুকুর ডুবিয়ে দিলে বা কুকুর মেরে ফেললে যে দেশে বিচার হয়, মানুষ মেরে ফেললে সে দেশে বিচার হবে না কেন? আপনি যে আই হ্যাভ এ প্ল্যান বললেন, কি প্ল্যান নিয়ে আসছেন? আপনি মানুষ খুন করে শেষ করে দিবে, আপনি তার বিচার করবেন না, সে সম্পর্কে চুপ থাকবেন, কিছুই বলবেন না, এই প্রধানমন্ত্রী আপনি? যাই হোক,
সরকারের অবস্থা টালমাটাল, বিশাল বাজেট ঘোষণা করেছে সরকার, কিন্তু টাকা নাই। বিভিন্ন দেশে চেষ্টা করছে নতুন ঋণ নেওয়ার জন্য, কিন্তু এই সরকার যেহেতু গণতান্ত্রিকভাবে, আইন শৃঙ্খলাভাবে সেনাবাহিনীর সমর্থন ছাড়া দেশ চালাতে সক্ষম হচ্ছেন না, তাই এবং সবাই জানে যে যুক্তরাষ্ট্রের সাথে যে ধরনের চুক্তি বাংলাদেশের সরকার করেছে, ডক্টর ইউনূস এবং তারেক রহমান উভয়ই তো একই চুক্তি সমর্থন করছেন। তো যে কোনো সময় যুক্তরাষ্ট্র মুখ ঘুরিয়ে নিলে এই সরকার পড়ে যাবে। এই জন্য কেউ এই সরকারের উপরে আর ডিপেন্ড হতে পারছেন না, কেউ এই সরকারের উপর আর কোনো আস্থা পাচ্ছেন না। এই জন্যে রাশিয়া বলুন, জাপান বলুন, যুক্তরাষ্ট্র বলুন, চীন বলুন, ভারত বলুন, সবাই ঋণের ব্যাপারে আর আগ্রহ দেখাচ্ছে না। কোনো ভালো খবর নেই। বাংলাদেশের ইআরডি রিপোর্ট সম্প্রতি যা প্রকাশ হয়েছে তাতে দেশ এক মহা আর্থিক সংকটে, কিন্তু কোথাও কোনো হোপ নাই। অল্প একটু আশা পাওয়া গেছে। ভারতের এক্সিম ব্যাংক তারা বাংলাদেশকে $736 কোটি লোন দিতে চেয়েছে, কিন্তু যেহেতু এই সরকার ভারত বিদ্বেষী এবং ভারতের সাথে যুদ্ধ করা, পাকিস্তানকে হাতে নিয়ে যুদ্ধ করা, এইসব ধানাই পানাই শুরু করছে বলে যে এগ্রিমেন্ট হয়েছে, যে টাকা দিতে চেয়েছে তা খুব স্লোভাবে রিলিজ করছে, অল্প অল্প, যা দিয়ে সরকার কুলায় উঠতে পারছে না। এদিকে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়ার মতো এনাফ টাকা সরকারের হাতে নেই। এখন সরকার একমাত্র টিকে থাকার চেষ্টা করছে ট্যাক্স দিয়ে, জনগণের উপরে কর চাপিয়ে, ট্যাক্স চাপিয়ে যা আয় করা যায়। সর্বশেষ একটা নতুন ট্যাক্স এই সরকার ধার্য করেছে। বিয়ে বাড়িতে 100 জনের বেশি মেহমান হলে মাথা প্রতি 25 টাকা করে ট্যাক্স দিতে হবে। আমি পৃথিবীর প্রথম শুনলাম কোথাও বিয়ের আসরে, বিয়ে বাড়িতে যদি লোকজন আসে তার জন্য সরকারকে ট্যাক্স দিতে হয়। আরে ভাই, এইখানে খাওয়া দাওয়া করানোর জন্য বা গহনা দেওয়ার জন্য, বিয়ের যত কিছু কেনাকাটা হচ্ছে সেখানে তো সরকারকে ট্যাক্স দিচ্ছে। আবার কিসের ট্যাক্স? যে জায়গায় বসে এই বিয়ের অনুষ্ঠান হচ্ছে সেটা কারো বাড়ি বা কারো কমিউনিটি সেন্টার, সেটা ভাড়া নিয়ে সেখানে বিয়ে হচ্ছে, সেই ভাড়া টাকা থেকেও ট্যাক্স দেওয়া হচ্ছে। তাহলে আবার কিসের ট্যাক্স? এরপরে আবার অন্য কিছুর উপরে ট্যাক্স না বসিয়ে দেন আপনারা। মানুষ খেপতে খেপতে যে আপনাদেরকে কোথায় নামিয়ে ফেলবে এক আল্লাহ পাক জানে। সব তো আর বক্তব্যে বলা যায় না। আপনারা যে ট্যাক্স শুরু করছেন, বিয়ের উপরে যখন ট্যাক্স দিচ্ছেন তখন আর কিসের উপরে ট্যাক্স দিবেন? জনগণ পুরা ফেসবুক সয়লাভ করে ফেলেছে এই বিষয়গুলো নিয়ে, আপনারা পড়ে দেখবেন। আমি গত 2 মাসের বেশি সময় ধরে প্রায় প্রতিদিনই আমার বক্তব্যে অথবা লেখায় আমি কি বলছি, জননেত্রী শেখ হাসিনা এই বছরই দেশে ফিরবেন এবং আগস্ট থেকে ডিসেম্বরে যে কোনো সময় দেশে ফিরবেন। এই কথাটা আমি বারবার বলছি। অনেকে এই কথাটার সাথে দ্বিমত পোষণ করছেন, তারা আজে বাজে কমেন্ট করছেন, সেটা তাদের ব্যাপার। এমনকি আওয়ামী লীগের কোনো নেতা আমাকে বলেছেন যে কেন আপনি সব বলছেন, নেত্রী বছর আসবে না। আমি বললাম না, নেত্রী আসবে। এই কয়দিন আমি ফাইট করেছি, আল্লাহর রহমতে গতকাল নেত্রী ঘোষণা করেছেন তিনি এই বছরই বাংলাদেশে ফিরবেন। কথা কেটে গেল। যারা বিশ্লেষণ করে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সিদ্ধান্তের, রাজনীতি নিয়ে যারা চিন্তা ভাবনা করে, বিশ্লেষণ করে, তারা অনেক উত্তর বুঝতে পারে অথবা অনেক সোর্স থেকে অনেক উত্তর আসে তাদের কাছে। জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন এই বছরই। সকল মবের বিচার হবে, সকল হত্যার বিচার হবে। জেলখানায় বসে আপনি মানুষ মেরে ফেলবেন, জয় বাংলা স্লোগান দিলে আপনি মানুষ মেরে ফেলবেন, আপনার থানার ভিতরে পিটিয়ে মানুষ মেরে ফেলবেন, আর এদেশের জনগণ আপনাকে ছেড়ে দিবে। জননেত্রী শেখ হাসিনা আসছে, প্রস্তুত থাকুন। যে কোনো মুহূর্তে ডাক আসলেই আমাদেরকে এয়ারপোর্টে যেতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে বরণ করতে হবে। তিনি ফিরবেন, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। রাজনীতিতে অসম্ভব বলে কোনো কিছু নাই। 2024 সালের মার্চ মাসেও তারেক রহমান ভেবেছিল রাতারাতি দৃশ্যপট এভাবে বদলে যাবে, বাংলাদেশে ফিরে কয়েক মাসের ব্যবধানে প্রধানমন্ত্রী হবে। এমনকি শিলংয়ে থাকা সালাউদ্দিন আহমেদ, সে কি ভেবেছিল এত দ্রুত বাংলাদেশে ফিরবে, ফিরে এসে আবার স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যাবে? কিংবা ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকা শিবিরের কর্মীরা কখনো ভেবেছিল, তারা কি জানতো রাতারাতি সমন্বয়ক সেজে ক্ষমতার শীর্ষে চলে যাবে, পাশাপাশি শত কোটি টাকা নিয়ন্ত্রণ নেবে? উত্তর হবে একটাই, কেউ কোনো কিছুই জানতো না। রাজনীতি যখন ঘোরে তখন 180 ডিগ্রি কোণে বদলে যায়। আর ঠিক এ কারণেই প্রশ্ন জাগে, ধরেন এবছরের মধ্যেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি দেশে ফিরে আসেন, তখন ঠিক কি ঘটবে? তিনি কিন্তু ঘোষণা দিয়ে ফেলেছেন এবছরেই বাংলাদেশে ফিরবেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যদি ফিরে আসে
তবে দেশের রাজনৈতিক সমীকরণ কেমন হবে? উত্তর খুব সহজ। ক্ষমতার লোভে এবং আওয়ামী লীগকে ঠেকানোর অন্ধ আক্রোশে সব তথাকথিত বিরোধী শক্তি একদম এক হয়ে যাবে, একটা মেরুতে অবস্থান করবে। বিএনপি, জামাত, তথাকথিত বাম, জঙ্গি, জিহাদি, মৌলবাদী, সুফি কিংবা ওয়াহাবি, যাদের আদর্শের মাঝে ন্যূনতম সামঞ্জস্যতা নাই, আকাশ পাতাল পার্থক্য, তারা সবাই এক মঞ্চে এসে দাঁড়াবে। ইতিহাসে এইটা প্রথমবার না। আমাদের দেশের কিছু চিঙ্কু বাম এবং চীনপন্থী বামেরা চিরকাল এক অদ্ভুত দোলাচলে ভুগেছে। ৭১-এর মুক্তিযুদ্ধে এদের বড় অংশের ভূমিকা ছিল বিতর্কিত। এমনকি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন ভারতে ছিলেন তখনও তার বিরুদ্ধে চীনের নীতি অনুসরণের অভিযোগ ছিল। আর বাংলাদেশের ইতিহাস এবং মুক্ত বুদ্ধি চর্চার পতনের বীজ বপন করেছিল এই চিঙ্কু বামেদের একজন বদরুদ্দিন উমর। এরা প্রগতির কথা বলে কিন্তু প্রতিক্রিয়াশীলদের সুবিধা করে দেয়, এটাই তাদের চরিত্র। কিন্তু ট্রাজেডি কোথায় জানেন? শেখ হাসিনা ফিরলে বিরোধীরা যেভাবে এক রাতের মধ্যে একটা ছাদের নিচে চলে আসবে, মিলে যাবে, অন্যদিকে স্বাধীনতার পক্ষের শক্তি কিন্তু সেভাবে এক হতে পারবে না, হয় না। কারণ স্বাধীনতার পক্ষের শক্তির ভেতরে লুকিয়ে থাকে এক একজন খন্দকার মোশতাক। ঘরের শত্রুরাই সবসময় আমাদের অগ্রযাত্রাকে থামিয়ে দেয়। ইতিহাস সেটাই বলে। অনেকেই প্রশ্ন তুলেন, কেন বারবার আওয়ামী লীগের কথা আমরা বলি, কেন আওয়ামী লীগকে সমর্থন আমাদের করতেই হবে? এই উত্তরটাও খুব পরিষ্কার। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং মহান মুক্তিযুদ্ধকে যদি কোনো রাজনৈতিক দল এককভাবে ধারণ করে, লালন করে, সেটা নিঃসন্দেহে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ না থাকলে দেশের কি ভয়াবহ দশা হতে পারে সেটা ২০২৪ সালের ঘটনা প্রবাহ আমাদের হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে যেভাবে মুক্তিযুদ্ধ আক্রান্ত হয়েছে, যেভাবে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে, গলায় জুতার মালা পরানো হয়েছে, মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্ন ধ্বংস করে দেওয়া হয়েছে, বিএনপি, জামাত কিংবা প্রগতিশীল ব্যানারে পরিচয় দানকারী কোনো রাজনৈতিক দল ন্যূনতম প্রতিরোধ সৃষ্টি করতে পারেনি, প্রতিবাদ জানায়নি। সুতরাং বুঝে নিতে হবে, মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ একমাত্র রক্ষা করতে পারে, এর বাইরে আর কোনো শক্তি বাংলাদেশে নাই। তাই আওয়ামী লীগকে তার নিজস্ব আদর্শের ব্যাপারে আপোষহীন হতে হবে এবং শক্তিশালীভাবে আপোষহীন হতে হবে। ভবিষ্যতে মৌলবাদী কিংবা প্রতিক্রিয়াশীল শক্তির সাথে কোনো গোপন সমঝোতা করা যাবে না। উদাহরণ, হেফাজতে ইসলাম। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন ফিরবেন, তিনি কোনো মেকি শক্তির উপর ভর করবেন না। তার শক্তির উৎস হবে এদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, লিবারেল সংস্কৃতিবান সমাজ এবং কোটি কোটি বঙ্গবন্ধুর ভক্তদের অকৃত্রিম ভালোবাসা, পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের অকৃত্রিম সম্মান, শ্রদ্ধা, আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা। এই শক্তি কতটা কঠিন, কতটা গভীর, সেইটা বিরোধী পক্ষ খুব ভালোভাবে জানে। আর জানে বলেই মুখে তারা যতই গণতন্ত্র এবং শেখ হাসিনার ফিরে আসার কথা বলুক না কেন, মনে মনে তারা কখনোই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফিরে আসতে দিতে চাইবে না, কারণ তারা মারাত্মক ভয় পায়। সুযোগ চিরকাল হাতছাড়া থাকে না, ইতিহাসে সুযোগ আপনার আসবেই। আর যখন সেই সুযোগ আসবে, তখন ওই বাংলাদেশের সংবিধানে এমন কিছু মৌলিক কাজ চিরতরে সেটে দিতে হবে, যা ভবিষ্যতে কোনো সরকার, কোনো মৌলবাদী শক্তি যাতে কখনোই পরিবর্তন না করতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতির, ধর্মনিরপেক্ষ এক উন্নত বাংলাদেশ বিনির্মাণের সেই বাস্তবমুখী সমাধান কি হতে পারে? ১. মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ করতে হলোকাস্ট আইন প্রণয়ন করতে হবে। ইউরোপে যেমন হলোকাস্ট অস্বীকার করা দণ্ডনীয় অপরাধ, ঠিক তেমনি বাংলাদেশেও মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠিত কোনো তথ্য, শহীদের সংখ্যা কিংবা ইতিহাসের সত্যকে অস্বীকার করাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করতে হবে। ইতিহাস নিয়ে কোনো রাজনীতি করা চলবে না। ২. ধর্মীয় রাজনীতি এবং যুদ্ধ অপরাধী দলের চিরতরে নিষেধাজ্ঞা দিতে হবে। ধর্মকে পুঁজি করে যারা রাজনীতি করে এবং ৭১-এ যেসব দল যুদ্ধ অপরাধের সাথে জড়িত ছিল, উদাহরণ জামায়াত ইসলাম, সেই সব দল এবং তাদের আদর্শকে আজীবনের জন্য বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। ৩. একমুখী শিক্ষা ব্যবস্থা এবং মাদ্রাসা শিক্ষা চিরতরে বিলুপ্ত করতে হবে। সমাজ থেকে বিভাজন দূর করতে হবে। সমস্ত মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিয়ে একমুখী আধুনিক ও বিজ্ঞান মনস্ক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। ধর্মভিত্তিক সকল প্রাতিষ্ঠানিক পরিকাঠামো চিরতরে বিলুপ্ত করতে হবে। ৪. আন্তর্জাতিক পরিমণ্ডলে সেকুলার বাংলাদেশের পরিচয় দিতে হবে। বাংলাদেশকে কোনো বিশেষ ধর্মীয় বা মুসলিম রাষ্ট্র হিসেবে নয়, বরং বিশ্বের বুকে একটি খাঁটি সেকুলার ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে সুপরিচিত এবং প্রতিষ্ঠিত করতে হবে। ৫. ৭১-এর জেনোসাইডের স্বীকৃতি এবং পাকিস্তানের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করতে হবে। ৭১-এর ২৫শে মার্চের কালোরাত্রি এবং ৯ মাসের পাকিস্তানি বর্বরতাকে আন্তর্জাতিক জেনোসাইড ডে হিসেবে স্বীকৃতি আদায়ে সর্বোচ্চ কূটনৈতিক চেষ্টা চালাতে হবে। একই সাথে পাকিস্তানের সাথে সমস্ত রকমের কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক চিরতরে ছিন্ন করতে হবে।
6000 বছরের বাঙালি জাতিসত্তা এবং বহুত্ববাদী রাষ্ট্র গঠন করতে হবে বাঙালি মুসলমান বা এই জাতীয় সংকীর্ণ ধর্মীয় ন্যারেটিভসকে ইতিহাস থেকে বাদ দিতে হবে। আমাদের মূল পরিচয় আমরা 1000 বছরের বাঙালি জাতিসত্তা। রাজনৈতিকভাবে আমরা সকলেই বাংলাদেশী, কিন্তু রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকের নিজস্ব এবং জাতিগত এবং সাংস্কৃতিক পরিচয়কে পূর্ণ স্বীকৃতি দিয়ে একটি আধুনিক জাতিরাষ্ট্র গঠন করতে হবে। 7, চীনপন্থী কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ করতে হবে। যে সমস্ত চীনপন্থী কমিউনিস্ট দলগুলো সব সময় দেশের সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে পরোক্ষ কিংবা প্রত্যক্ষ ভূমিকা রেখেছে, সেগুলোকে চিরতরে বন্ধ করে দিতে হবে। 8, তাবলিগ জামাত নিষিদ্ধ করতে হবে। সমাজের ভেতরে ভেতরে উগ্রবাদ এবং মৌলবাদের সুপ্ত বিস্তার রোধে তাবলিগ জামাতের মতো সমস্ত ধর্মীয় প্রচারণামূলক সংস্থাকে নিষিদ্ধ করতে হবে। 9, পশ্চিমবঙ্গের সাথে সাংস্কৃতিক কনফেডারেশন গড়তে হবে। আমাদের ভাষার শক্তি এবং সাংস্কৃতিক চেতনাকে আরো সুদৃঢ় করতে ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গের সাথে একটি শক্তিশালী সাংস্কৃতিক কনফেডারেশন কিংবা সাংস্কৃতিক জোট গড়ে তুলতে হবে। 10, বিশ্বাস ও অবিশ্বাসের সমান অধিকার এবং রাজনৈতিক প্রতিহিংসার অবসান চিরতরে ঘটাতে হবে। রাষ্ট্রে ধর্ম পালন করার অধিকার যেমন থাকবে, ধর্ম বর্জন করার কিংবা নাস্তিক হওয়ার অধিকার সমানভাবে থাকবে। আস্তিক নাস্তিকতার অজুহাত তুলে যে রাজনৈতিক প্রতিহিংসা এবং সামাজিক নিপীড়ন চালানো হয়, সেই সব আইন করে সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। আমি জানি আজ যারা এই ভিডিওটি দেখছেন তাদের অনেকের কাছে এই প্রস্তাবনাগুলোকে আকাশ কুসুম কল্পনা কিংবা অসম্ভব মনে হতে পারে। অনেকে আমাকে পাগল ভাবতে পারেন, অনেকে বলতে পারেন এ পাগলে কি বলে, কিন্তু মনে রাখতে হবে আজ যা অসম্ভব কাল তাই বাস্তব। যদি আমরা একটি বৈষম্যহীন, প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চাই, তবে এই কঠোর এবং মৌলিক সমাধানগুলো আমাদেরকেই করতে হবে। এই পরিবর্তনগুলো যদি সংবিধানে স্থায়ীভাবে গেঁথে দেওয়া যায়, তবে আগামীর বাংলাদেশের অগ্রযাত্রার জয়রথ পৃথিবীর কোনো শক্তি থামাতে পারবে না। এটাই সংকট উত্তরণের একমাত্র পথ, এইটাই বাংলাদেশের প্রকৃত মুক্তি। একেবারে মৌচাকে ঢিল মেরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতির তদন্তের তিনি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। একেবারে সরকার প্রধানের কাছে মন্ত্রী সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকার আমলে সংগঠিত নানা ধরনের দুর্নীতির তদন্তের আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে সরকারের যে দুর্নীতি দমন কমিশন দুদক, সেই দুদককে এই দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। এইটা একটা বড় ধরনের তদন্ত হবে, কারণ যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়, সবার একটা ধারণা ছিল, প্রত্যাশা ছিল যে শেখ হাসিনার আমলে যে দুর্নীতির একটা মহাপ্লাবন, সেই প্লাবন থামবে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তী সরকার। এই সরকারের কয়েকজন, ওয়াহিদুদ্দিন মাহমুদ সহ সালাউদ্দিন আহমেদ সহ বেশ কয়েকজন ভালো নির্লোভ লোক ছিল, কিন্তু বাকিরা তাল সামলাতে পারেননি। এমনকি অভিযোগ এসছে যে ছাত্র প্রতিনিধি যারা ছিল সেই উপদেষ্টাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এবং তাদের পিএস এর নানা কাণ্ড কাহিনী ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশনের আওতায় এসছে, তদন্ত এসছে এবং সেগুলি গণমাধ্যমে ফলো করে প্রচার হয়েছে, কিন্তু আনুষ্ঠানিক তদন্ত হয়নি। বিচ্ছিন্নভাবে এমনও শোনা যায় কোন কোন উপদেষ্টা সুইস ব্যাংকে যে সুইজারল্যান্ডে ভ্রমণে যে সুইস ব্যাংকে অ্যাকাউন্টও করেছেন, সেই তথ্য আছে। অন্তত 2 জন উপদেষ্টার কথা আমি এর আগেও বলেছি। তো 18 মাসের শাসনামলে হওয়া দুর্নীতি তদন্তের আহ্বান জানিয়েছেন এবং রোববার সেই আনুষ্ঠানিক একেবারে বাজেটের উপর আলোচনার সময় আনুষ্ঠানিকভাবে তিনি এই বক্তব্য দিয়েছেন। বলছেন যে অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের একটি অস্থির সময় ছিল। চিন্তা করেন, তার মানে এই সময়টা অস্থির সময় মানে কি, বিশৃঙ্খল একটা অবস্থা। সেখানে যমুনার অভ্যন্তরে আর যমুনার কিনার মিলিয়ে, এটা ইঙ্গিত যে অভ্যন্তরে ছিল এই এনসিপির নেতারা আর কিনারে ছিল জামাত। এটা নাম শুধু বলেনি, কিন্তু তাদেরকে মেনশন করছে যে তাদের সমর্থনে এই অন্তর্বর্তী সরকার, যে অন্তর্বর্তী সরকারের নানা পর্যায়ে দুর্নীতির ঘটনা ঘটেছে। সেই সময় দেখেছি যারা আজকে দুর্নীতির হিসাব নিতে বলছেন এবং ব্যবস্থা নিতে বলছেন, বিদেশি ঋণের কথা বলছেন, অর্থাৎ আজকে যারা বড় কথাই বলছেন তারা ছিল যমুনার অভ্যন্তরে এবং যমুনার কিনারে, তার মানে দুই পক্ষই জড়িত। এই সময় অন্তর্বর্তী সরকারের 18 মাসের সবকিছু জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশনা দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতি কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সবকিছু খুঁজে বের করা হোক। সালাউদ্দিন আহমেদ বলছেন টিআইবির, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রতিবেদন অনুযায়ী সর্বোচ্চ দুর্নীতি হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। তিনি আরো বলেন, আমি বলছি না পত্রিকাটি এখন আমার কাছে নেই, সবাই দেখেছেন, তারা তো দায়ী মুক্তি পেতে পারেন না। তাহলে এই যে এখন এটা একটা বড় ধরনের ইঙ্গিত যে বিএনপি আসলে অন্তর্বর্তী সরকারকে অন করতে পারেনি শেষ পর্যন্ত। কারণ তাদের একটা ধারণা ছিল যে বিএনপি অন্তর্বর্তী সরকারের
মানে তার প্রধান অন্যান্য কাজের মধ্যে অন্যতম কাজ হবে নির্বাচনের আয়োজন করা। কিন্তু নির্বাচনের বদলে তারা কিভাবে ক্ষমতায় থাকবে সংস্কারের নাম করে সেই পাই তারা করছিল। তারপর থেকেই কিন্তু একটা দূরত্ব তৈরি হয়, যদিও বিএনপি খুব কৌশলে ঠান্ডা মাথায় এটা হ্যান্ডেল করেছে, প্রকাশ্যে সেটা সামনে আনেনি। বলছেন যে অন্তর্বর্তী সরকারের সময় প্রস্তুত হওয়া স্টেট অব দ্য বাংলাদেশ ইকোনমি শীর্ষক প্রতিবেদনে গণতান্ত্রিক জবাবদিহিতার অভাব, ক্রোনি ক্যাপিটালিজম এবং লাগামহীন দুর্নীতিকে অর্থনীতি সংকটের মূল কারণ হিসেবে তুলে ধরা হয়। তার মানে যেই দুর্নীতির একটা রাহুক গ্রাসে ছিল বাংলাদেশ, সেখান থেকে মুক্ত করার যে একটা প্রত্যয় ছিল মানুষের মাঝে, সবার জাতির কাছে প্রত্যাশা ছিল, কিন্তু দেখা গেছে যে তারা সেটার কোনো লাগাম টেনে ধরেনি, বরং সেই দুর্নীতিতে তারা নিমজ্জিত হয়েছে। সেই আমলাতন্ত্রের কাঁধের উপর ভর করে তারা দুর্নীতি করেছে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস এই পুনর্গঠনের বদলে, একটা রাজনৈতিক ব্যবস্থাপনার কাছে ক্ষমতা হস্তান্তরের বদলে তিনি নিজেই প্রতি মাসে বিদেশ সফরে গেছেন এবং বিশাল বিশাল বহর নিয়ে, এবং সেখানে সেই রাজকীয় জীবনযাপন করেছেন, অর্থাৎ রাজকীয়ভাবে রাষ্ট্রের অর্থ ব্যয় করেছেন। কোনো দিক দিয়ে সাশ্রয়ের কোনো মনোভাব, যেমন আমরা এখন দেখি প্রধানমন্ত্রীর দপ্তরে 100-150 টাকার খাবার প্লেট, সেখানে তার সময় এরকম কোনো দৃষ্টান্ত স্থাপন করেনি, যেটা থেকে বোঝা যাবে যে মানে সেই সাশ্রয়ের কোনো মনোভাব ছিল। বরং ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কারের নাম করে প্রতিদিন হাজার হাজার টাকা ব্যয় করা হয়েছে, যেই ব্যয় বেশ কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে গেছে। তো এগুলি কাজের কাজ হয়নি, কারণ এই সংস্কারের মধ্য দিয়ে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়নি। বরং যেটা দরকার ছিল, একটা ভালো, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা, তারপর সংসদকেই দায়িত্ব দেয়া যে সংসদ প্রয়োজনীয় সংস্কারগুলো করবে। কিন্তু সংসদের উপর বিশ্বাস করেনি কেউ কেউ। কেউ মনে করেছে যে সংসদে যারা সংখ্যাগরিষ্ঠ হবে, বিএনপি নির্বাচন হয়ে জিতবে এবং বিএনপি কোনো সংস্কার করবে না। অথচ বিএনপির নিজেরই ওয়াদা ছিল 31 দফা সংস্কার, যে সংস্কারের প্রায় সবকিছুই এই যে মানে প্রস্তাবিত যে সংস্কার নিয়ে এত লম্বা সময় 8 মাস ধরে সময় ব্যয় করা, তার মধ্যে তার অনেক কিছুই ছিল। যাক, সেসবের থেকে বড় কথা হলো, এই যত সময় প্রলম্বিত হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির নানা রকম চিত্র দেখা গেছে। সেখানে একেবারে ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে একদম সিনিয়র পর্যায়ের অনেক উপদেষ্টা সেই দুর্নীতিতে জড়িয়ে গেছে বলে অভিযোগ এসেছে। সেই অভিযোগের তদন্ত চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।